আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদের মাঝে এত মজাদার একটা গল্প নিয়ে হাজির হলাম। গল্পটা যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদের অনেক কিছু করতে মন চাইবে আর তোমরা অনেক অনেক মজা পাবা। বিশেষ করে বন্ধুরা, গল্পের ভিতরে এমন এমন কথা আছে যেগুলো শুনলে তোমাদের অনেক কিছু ভিজে যেতে পারে। তো সেই জন্য অবশ্যই অবশ্যই কাছে টিস্যু বা নেকড়া জাতীয় কিছু রাখবা। আর হ্যাঁ, কানে হেডফোন অবশ্যই দিবা। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আমরা মূল গল্পে চলে যাই। আমার নাম রিমা, বয়স 18। পরিবারে মা বাবা ছাড়া আর কেউ নেই, মা বাবার একমাত্র আদরের মেয়ে। আমি খুবই গরিব, এতটাই গরিব যে নুন আনতে পান্তা ফুরায়, এরকম অবস্থা। তারপরেও আমার মা বাবা কষ্ট করে আমাকে লেখাপড়া করাচ্ছেন। এখন আমি কলেজে পড়ি, আর কলেজে পড়ার খরচ তো অনেক। এটা চালানোর মতো ক্ষমতা আমার মা বাবার নেই। তারপরেও অনেক কষ্ট করে আমাকে এই পর্যন্ত লেখাপড়া শিখিয়েছে, কিন্তু এখনো তাদের পক্ষে আমার লেখাপড়া কন্টিনিউ চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। সেজন্য একদিন আমার মা আর আমার বাবা আমাকে ডেকে বলল, তোমার লেখাপড়াটা হয়তো সামনে আর আগাবে না, কারণ তুমি ভালো করেই জানো আমরা অনেক গরিব, আমাদের নুন আনতে পান্তা ফুরায়। এরকম অবস্থার ভিতরেও তোমাকে আমরা যতটুকু পেরেছি আমাদের সাধ্যের ভিতরে লেখাপড়া করিয়েছি, কিন্তু আর সম্ভব হচ্ছে না আমাদের পক্ষে। এটা আমার বাবা আমাকে বলল। তারপর আর কি, বাবার কথা শুনে আমি কোনো কথা বললাম না। আমি চুপ করে মাথা নিচু করে শুধু বাবার কথা শুনলাম। বাবা আমাকে এই কথা বলে ঘর থেকে বেরিয়ে চলে গেল। তারপর আমি মাথা উঁচু করে মাকে বললাম, মা, এখন আমি বিয়ে করতে চাই না। মা, তুমি তো জানো আমি কত ভালো ছাত্রী, আমার লেখাপড়ার রেকর্ড কত ভালো। আমি লেখাপড়াটা শেষ করতে চাই, আমি ভালো একটা জব করতে চাই। তখন আমার মা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতো, মারে, আমরা যতটুকু পেরেছি তোকে লেখাপড়া করিয়েছি, কিন্তু এখন যার আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তোর বাবা একা আর কত দিকে দেখবে বল? তোর বাবারও তো বয়স হয়ে গিয়েছে, এই বয়সে তোর লেখাপড়া, খাওয়া দাওয়া, কত খরচ। তোর বাবা আর পারছে না রে মা, তুই তোর বাবার কথা মেনে নে। আমি মার কথা শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে সেখান থেকে চলে আসি। তার 2-3 দিন পর আমাদের বাড়িতে একটা ঘটক আসে আমার বিয়ের সম্বন্ধ নিয়ে। মা বাবা যেমন চিন্তা ভাবনা করেছিল ঠিক সেভাবে আমার বিয়ে ঠিক হয়ে যায়। বিয়েতে যত খরচ, শাড়ি গহনা, বাজার, আত্মীয় স্বজন খাওয়ানো, ঘর বাড়ি সাজানো, যত খরচ, সব খরচ ছেলের বাড়ি থেকেই দিয়েছেন। কারণ যে ছেলেটা আমাকে বিয়ে করেছে জেনে শুনে বিয়ে করেছে যে আমি গরিব ফ্যামিলির, এত খরচ করার সামর্থ্য আমাদের নেই। সেজন্য সব খরচ ছেলের বাড়ি থেকেই দেওয়া হয়। কিন্তু কি বলবো বন্ধু তোমাদের, ছেলেটির বয়স ছিল অনেক বেশি, প্রায় 40-45 তো হবে। আর তখন আমার বয়স 18। এরকম একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়, আর শেষ পর্যন্ত বিয়েটা হয়েও যায়। বিয়ে হয়ে যাওয়ার পর এভাবেই দিনকাল যাচ্ছিল, কিন্তু সবকিছু ঠিক ছিল। টাকা পয়সা,
শাড়ি গহনা কোনো কিছুর আমার অভাব ছিল না। বাড়িতে চাকর বাকর সবই আছে, কিন্তু ছিল না শুধু আমার মনের শান্তি। মনের সুখ শান্তি কি আর টাকা দিয়ে পাওয়া যায় বলুন বন্ধুরা? এত বয়স্ক একটা লোক, যার বয়স কিনা 40-45, আর আমার বয়স 18, উঠন্ত বয়স। এই সময় কি লাগতে পারে, কি লাগে সেটা তো তোমরা জানো বন্ধুরা। সেই জিনিসটাই আমি পাচ্ছিলাম না আমার স্বামীর থেকে। কিভাবে পাবো? তার বয়স তো অনেক বেশি, সে আর কতক্ষণে বা পারবে? 2-3 মিনিটে তো কিছু হওয়ার কথা না, তাই না? এখন আমার উঠন্ত বয়স, এখন কি আর 2-3 মিনিটে হবে? তো যাই হোক, এভাবে দিনকাল যাচ্ছিল। আমার বাড়িতে একটি কাজের ছেলে ছিল, তার নাম ছিল মোহাম্মদ। বয়স খুব একটা বেশি নয়, 25-26 হবে। ছেলেটা আমার সমস্ত কাজ কাম করে দিত। একদিন আমার স্বামী বাসায় এসে আমাকে বলল, শোনো, আমি 1 সপ্তাহের জন্য বাহিরে যাচ্ছি অফিসের কাজে, আমি তো বাসায় থাকবো না, তুমি দেখে শুনে থেকো। তারপর জোর গলায় মহব্বতকে ডাকলো, মহব্বত, এই মহব্বত, এদিকে আয়। মহব্বত এসে বলল, জি স্যার, বলেন। তখন আমার স্বামী মহব্বতকে বলল, আমি 7 দিনের জন্য ঢাকার বাহিরে যাচ্ছি, বাসায় থাকবো না, তুই তো ম্যাডামের দিকে ভালো করে খেয়াল রাখবি, আর ও যা যা চায় সবকিছু দিবি, ওর যেন কোনো অযত্ন না হয়, ম্যাডামের সব কথা মেনে চলবি। মহব্বত অল্প সুরে বলল, জি স্যার, ঠিক আছে, আপনি কোনো টেনশন করবেন না, আমি তো আছি ম্যাডামের জন্য। এই কথাটা যখন বলল, আমি ছেলেটার দিকে এক নজর তাকালাম। তাকানোর পরে আবার চোখটা সরিয়ে নিলাম। তারপর আমার স্বামী আমাকে পিতাই জানিয়ে ঢাকার বাহিরে চলে যায়। এখন বাড়িতে শুধু আমরা দুইজন, আমি আর আমার কাজের ছেলেটা। তো আমি মহব্বতকে ডাকলাম, এই মহব্বত, মহব্বত, এদিকে আই তো একটু। মহব্বত এসে হাজির, বলল, হ্যাঁ ম্যাডাম, কিছু বলবেন? কি লাগবে আমাকে বলেন। হ্যাঁ ম্যাডাম, বলুন, আমাকে কিছু লাগবে আপনার? তখন আমাকে বললাম, হ্যাঁ লাগবে তো অবশ্যই, তো একটা কাজ কর, আমার পাটা একটু টিপে দে। মহব্বত বলল, জি ম্যাডাম, আপনি শুয়ে পড়ুন, আমি পা টিপে দিচ্ছি। তারপর আমি শুয়ে পড়লাম, আর আমার পা টিপছিল। পা টিপতে টিপতে আস্তে আস্তে ওর হাত দুটো উপরের দিকে আসছিল, আর আমার কেমন যেন লাগছিল বন্ধুরা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ভিতর থেকে একটা অদ্ভুত একটা শান্তি কাজ করছিল, একটা ভালো লাগা কাজ করছিল। ও যত আমার পা টিপতে টিপতে উপরের দিকে আসছিল, আমার ততই ভালো লাগছিল। এক পর্যায়ে আমার চোখ দুটো বন্ধ হয়ে যায়, আমার এতটা ভালো লাগছিল, ভিতর থেকে শান্তি কাজ করছিল, এতটাই শান্তি কাজ করছিল যে আমার চোখ দুটো আমি বন্ধ করে ফেলি। তারপর মহব্বত আমাকে বলে, ম্যাডাম, আপনার কি ঘুম চলে আসছে? ঠিক আছে, তাহলে আপনি ঘুমান, আমার হাতে আরো কাজকর্ম আছে, আমি সেগুলো সেরে আসি। আমিও তখন বললাম, তোর কাজ আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে যা, কাজ কাম সেরে অবশ্যই আবার আসবি। ও বললো ঠিক আছে। তারপর ওর হাতে যে কাজ কাম ছিল সেগুলো করতে যায়। ও যাওয়ার পরে আমি শুধু ওর কথাই ভাবছিলাম, এরকম ভালো আমার কখনোই লাগে নাই, এতটুকুতেই ভিতর থেকে এতটা শান্তি আমি কখনোই পাইনি।
আমার স্বামী তো বয়স্ক মানুষ, কিভাবে আমাকে এত শান্তি দিবে? কিন্তু ওর ছোঁয়াতেই আমি অনেক শান্তি পেয়েছিলাম। তখন ফাইনালি ডিসিশন নিয়ে নিলাম যে ওকে আমার চাই। আর মনে মনে আরেকটা কথাও ভাবছিলাম, যদি আমার মা বাবা এরকম একটা চাকরের সাথে আমার বিয়ে দিত, তারপরেও তো মনের শান্তি অন্তত পেতাম। এত বড় লোক একটা মানুষের সাথে বিয়ে দিয়েছে, সবকিছুই পাচ্ছি, কিন্তু মনের শান্তিটা পাচ্ছি না। তো যাই হোক, এই কথা সেই কাজ, ভেবে নিলাম যে মহব্বতকে আমার চাই, খুব আপন করে চাই, খুব কাছে পেতে চাই। তারপর এগুলো ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গিয়েছি নিজেও জানি না। অনেকক্ষণ পর মহব্বত এসে আমাকে ডাকছে, ম্যাডাম উঠুন ম্যাডাম, সন্ধ্যা হয়ে গিয়েছে, আর কত ঘুমাবেন? আমিও চমকে উঠলাম, বললাম হ্যাঁ সন্ধ্যা হয়ে গিয়েছে, কি বলিস? মহব্বত বলল, হ্যাঁ ম্যাডাম সন্ধ্যা হয়ে গিয়েছে, আপনি গিয়ে হাত মুখ ধুয়ে আসুন, আমি আপনার চা দিচ্ছি। আমি বললাম ঠিক আছে। তারপর হাত মুখ ধুয়ে আমি ড্রয়িং রুমে গেলাম। যাওয়ার পরে মহব্বত আমাকে চা দিল, চা খেলাম, কতক্ষণ বসলাম, টিভি দেখলাম, মহব্বতের সাথে গল্প করলাম, করে নিজের রুমে চলে আসলাম। রাত তখন প্রায় 9টা। নিজের রুমে আসলাম, এসে বসলাম, বসে মহব্বতকে ডাকছিলাম। তখন আর মহব্বতকে আমি তুই করে বললাম না, তুমি করেই বললাম, কারণ মহব্বতের উপর আমার ভালো লাগে কাজ করছিল। ওকে খুবই আপন করে পেতে ইচ্ছে করছিল। আমি মহব্বতকে বললাম, মহব্বত একটু এদিকে আসুন। মহব্বত আসলো, এসে বলল, জি ম্যাডাম কিছু বলবেন? তখন আমি ওকে বললাম, হ্যাঁ বলবো, এদিকে এসো, এসে বসো আমার পাশে। তখন ও আসলো, এসে আমার পাশে বসলো, আর বললো, ম্যাডাম আপনার কি পা টিপে দিতে হবে? আমিও বললাম, হ্যাঁ পা টিপে দিতে হবে, পা টিপো। তখন ও আমার পা টিপছিল, ঠিক আগে যেরকমটা হয়েছিল এখনো ওরকমই হচ্ছিল আমার ভিতরে। ও যতই আস্তে আস্তে আমার হাত ওর হাত উপরে উঠাচ্ছিল, ততই আমার কেমন যেন লাগছিল, ওকে কাছে পেতে মন চাইছিল। এক পর্যায়ে আমি উঠে বসে ওর হাতটা ধরে ফেলি, ধরে ওর হাতটা আমার বুকের সাথে নিয়ে জড়িয়ে ধরি, আর ওকে বলি, মহব্বত আমি কি করে বলবো তোমাকে, আমি তোমাকে অনেক পছন্দ করি, আমি তোমাকে অনেক আপন করে পেতে চাই। তখন মহব্বত আমার বুক থেকে ওর হাতটা সরিয়ে নেয়, নিয়ে বলে, কি বলছেন ম্যাডাম, এগুলো ঠিক না, স্যার যদি জানতে পারে অনেক রাগারাগি করবে, আর আমি এগুলো করতে পারবো না, আমার দ্বারা এগুলো সম্ভব না। তখন আমি ওকে বললাম, দেখো মহব্বত, আমার তোমার স্যারের সাথে বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু কখনো ও আমাকে সুখ শান্তি কিচ্ছু দিতে পারেনি। হ্যাঁ টাকা পয়সায় সুখ শান্তি দিয়েছে, বিলাসিতা দিয়েছে সবকিছু, কিন্তু মনের শান্তি কখনোই দিতে পারেনি। আর আমি ওর সাথে থাকতে চাই না, আমি তোমার সাথে থাকতে চাই, প্লিজ আমাকে না করো না। আমিও আস্তে আস্তে ওর কাছে যাচ্ছিলাম, আর আমার কাছে যাওয়া দেখে আস্তে আস্তে ও নরম হয়ে যায়। এক পর্যায়ে আমি ওকে জড়িয়ে ধরি, ওর বুকের সাথে আমার বুকটা মিশে যায়, ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে, আর সেদিনও আমাকে অনেক শান্তি দেয়, অনেক সুখ দেয়, যে সুখটা আমি এতদিন ধরে চাচ্ছিলাম সেটা মহব্বত আমাকে দিল।
আরো দিতে পারবে নাই বা কেন? ইয়াং বয়স, মাত্র 25-26 বছর বয়স হবে, আর আমার বয়স 18। আমরা দুজনে মিলেমিশে একাকার হয়ে গেলাম। কিছুদিন এভাবেই চললো। চলার পর আমার হাজবেন্ড তার অফিসের কাজ শেষে বাড়ি ফিরছিল। ফেরার পথে তার একটা অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টে সে মারা যায়। তারপর তার সমস্ত সম্পত্তি পেয়ে যায় আমি। তারপর ভাবলাম একটা ইজ্জত কয়জনকে দেখাবো। আমার স্বামী দেখেছে সে তো মারা গিয়েছে, আর দেখেছি মহব্বত। তাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলাম যে মহব্বতকে বিয়ে করে সংসার করব। আর অফিসে যত কাজকাম আছে সেগুলো মহব্বতই দেখবে। তো যে ভাবা সেই কাজ, মহব্বতকে বিয়ে করে আমরা সুখে সংসার করতে লাগি। তো বন্ধুরা, এখানে আমার গল্প শেষ হলো। গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা। আর আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা, আর সবসময় আমার পাশে থাকবা। বন্ধুরা, তোমরা আসলে কি ধরনের গল্প শুনতে চাও সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা, তাহলে আমি তোমাদেরকে সেই ধরনের গল্প দিব অবশ্যই অবশ্যই। আর বন্ধুরা, আরো একটি কথা, তোমাদের লাইফে যদি কারো লাইফে যদি এরকম ঘটনা ঘটে থাকে, অবশ্যই সেটা আমাকে এসএমএস এর মাধ্যমে বা ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিবা। আমি সেই গল্পটি আমার পরিচয় বন্ধুদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থেকো।